আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের স্কুলে ছুটে যাওয়ার হার এখন কমে যাচ্ছে। কমিউনিটি হাসপাতাল, স্থানীয় বাজার, এমনকি মানুষের শেষ চিহ্ন কবর নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামীণ কাঁচা রাস্তা, কাঁচা পাকা রাস্তা, ভেরিবাঁধ, ওয়াবদা সহ যোগাযোগের অসংখ্য নদী সড়কগুলো নদী ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে নাজিরপুর, কচুয়া, ডালিমা, নিমদি, তাঁতেরকাঠি এলাকার 7 কিলোমিটার এলাকা একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাননীয় সদস্য, আমি শেষ যে লাইনটা বলছি, সংক্ষিপ্ত প্রশ্ন করুন। যে সিসি ব্লক এবং র্যাপের মাধ্যমে এই জায়গাটাকে আমাদের যে প্রকল্প এখানে নেওয়া হয়েছে উপকূল বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এসে এই সমস্যাগুলোর সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবেন কিনা এ বিষয়ে আপনাদের কাছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের সাথে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনি আপনার এলাকার যেই সমস্যার কথা বলেছেন সেটি শুধু আপনার এলাকার সমস্যা নয়, বাংলাদেশের বহু মানুষ আছে। এমনকি আমার যেটা ডিস্ট্রিক্ট সেই বগুড়াতেও সারিয়াকান্দি অঞ্চলে এইরকম নদী ভাঙনের সমস্যা রয়ে গিয়েছে মাননীয় স্পিকার। একই সাথে আরও অনেকগুলো অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চল বলেন, উত্তর অঞ্চল বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে। এই সমস্যাটা একদিনের নয় মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলে বেড়ে উঠেছেন, আপনার নিশ্চয়ই ধারণা আছে কিভাবে এই সমস্যাটি তৈরি হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে নদী শাসনের কথা আপনি বলেছেন, সেটি একটি উপায় আছে, এবং একই সাথে আপনি খুব ভালো করে জানেন নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময়ও তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। আপনার নিশ্চয়ই আরেকটি ধারণা আছে, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যাটি আছে, এবং গ্রাম অঞ্চলেও যেখানে চাষবাস খুব বেশি হয়ে থাকে সেখানেও এই সমস্যাটি ধীরে ধীরে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ যে পানি আছে সেটির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে অবশ্যই নদী শাসন যেমন একটি প্রয়োজন নদী ভাঙনকে রোধ করার জন্য, ঠিক নদীতে যখন পানির প্রবাহ বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, যার কারণে নদী ভাঙন হয়ে থাকে, সেই স্রোতটিকে যাতে আমরা মোটামুটি কন্ট্রোলে আনতে পারি, সেই পানিটিকে যাতে আমরা পানিতে যেটা হঠাৎ করে পানি বেড়ে যায় বর্ষার সময়, সেটিকে যাতে আমরা ঠিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য খাল খনন কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা নদী শাসনের ব্যাপারে যেরকম আমরা উদ্যোগ গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, একইভাবে সামগ্রিকভাবে এই সমস্যাটিকে কম খরচে, যেহেতু বাংলাদেশের জন্য ব্যয়বহুল বিষয় নদী শাসনটিকে কম খরচের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য সহজ হচ্ছে খাল খনন, সেটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 13, মাননীয় সদস্য এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা দক্ষিণ অঞ্চলের লোক, ইতিমধ্যে আমাদের মাননীয় চিফ হুইপ বলেছে, দক্ষিণ অঞ্চলে মানুষের সাধারণত কর্মসংস্থানের জন্য তেমন ব্যবস্থা নেই, আমরা শুধু ধান চাষ এবং মাছ চাষের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের ওখানে সদস্য প্রশ্নটা কোন যেভাবে ছাপা আছে ওটা পড়েন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়িয়া তুলিবার জন্য সরকারের কোনো মহাপরিকল্পনা আছে কিনা? যদি থাকে তবে উক্ত পরিকল্পনার আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত অবকাঠামো নির্মাণের বর্তমান অবস্থা ও বাস্তবায়নের রূপরেখা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই
এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। একই সাথে পটুয়াখালী জেলার কুয়াকাটা, মাননীয় সংসদ সদস্য, এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাইছি যে এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলটির প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলার পতেঙ্গা আনোয়ারা সি বিচের মৌলিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্তে এর ভিতরেই সম্ভাব্যতা যেটি আছে সেটি যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙ্গামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। অ্যাকশন এরিয়া প্ল্যানের পর্যটনের অংশটুকু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এটি চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলাস্থ কুয়াকাটার পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য এবিএম মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি 1980 সালের আমার মনে আছে 30শে জানুয়ারি আপনি কুয়াকাটা গিয়েছিলেন। আমরা তখন জাতীয়তাবাদী ছাত্রদল করি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, কুয়াকাটাকে আপনি যে পরিকল্পনার কথা বলেছেন এর সাথে যদি ওখানে কুয়াকাটা পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাঁটি আছে, ওখানে একটি ক্যান্টনমেন্ট আছে, পায়রা বন্দর আছে, ওখানে এর সাথে যদি দ্রুত গতিতে একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, বিমানবন্দরের বিষয়টি হচ্ছে এটি তো স্বাভাবিক অর্থনীতির সাথে সম্পর্কিত। বিমানের ফ্লাইট অবশ্যই পরিচালনা সেখানে করা হয়তো যাবে, কিন্তু সেটি যদি লস হয় তাহলে তো পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে, কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না মাননীয় স্পিকার। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য। তবে অবশ্যই যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমাদেরকে এটি করতে হবে, কারণ সরকারের যেরকম আমরা লস চাই না, আমরা চাই না কোনো উদ্যোক্তা কোনো উদ্যোগ গ্রহণ করে সেটা তারা ব্যর্থ হোক বা সেটি ভালো না হোক। মাননীয় স্পিকার, এখানে আমি একটি কারেকশন দিতে চাইছি। এখানে মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের ওনার সম্পূরক প্রশ্নে প্রাইভেট স্কুলগুলোর ব্যাপারে একটি কথা বলেছিলেন যে গাইডলাইন, আমি তখন একটু ভুলভাবে উপস্থাপন করেছিলাম। প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে, সরকারের একটি গাইডলাইন আছে, এই কারেকশনটা আমি দিতে চাইছি। সেই গাইডলাইনের ভিত্তিতেই তারা পরিচালনা করে থাকে। এখানে মাননীয় সংসদ সদস্য ওনার যদি কোনো বিষয় থাকে এখানে উনি অ্যাড করতে চান, উনি যদি নোটিশ আনেন তাহলে আমরা সেই গাইডলাইনের ভিত্তিতে সেটি পর্যালোচনা করে দেখতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র করার জন্য সংশ্লিষ্ট 7টি উপজেলাকে নিয়ে একটা বড় পরিকল্পনা, কম্প্রিহেনসিভ প্ল্যান করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাচ্ছি, 1991-96 সালে মাননীয় প্রধানমন্ত্রীর আম্মা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আমি তখন এমপি ছিলাম, আমার এলাকায় গিয়েছিলেন শ্যামনগরে। ওই সময় শ্যামনগর একটা পর্যটন এলাকা, কোস্টাল বেল্ট এলাকা,
নদী সন্নিহিত সুন্দরবন এলাকা। মাননীয় স্পিকার, কুয়াকাটা সহ চট্টগ্রামে বা অন্যান্য জায়গায় সূর্য ডোবা দেখা যায়, কিন্তু আমার এখানে সূর্য ডোবাও দেখা যায়, সুন্দরবন দেখা যায়, বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, এবং আরো আনুষঙ্গিক যারা দৃষ্টি আকর্ষণীয় অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য সেখানে আছে। আমি মরহুম ম্যাডাম প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, বেগম খালেদা জিয়ার কাছে আমি গেছিলাম 2 বার। আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে, উনি আমাকে 2টা প্রকল্প দিয়েছেন, কার্যকরী হয়েছে, 2টা ব্রিজ এবং একটা রোড সাইজের রাস্তা। আমি একটা পর্যটন কেন্দ্র করার জন্য রোপওয়ে, যেটা বিদেশে আছে সুন্দর বিষয়, উনি এগ্রি করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী কার্যকরী হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাচ্ছি, আমার শ্যামনগরে বানভাসীর ভেতর দিয়েও পর্যটনকে শক্তিশালী করার জন্য, দেশের আয়ের জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য একটা পর্যটন কেন্দ্র এবং রোপওয়ে তিনি আমরা ওখানে করবেন কিনা, আমি বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আমি তো আমার প্রধান প্রশ্নের, মেইন প্রশ্নের মধ্যে একটি উত্তর আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমাদের ওখানে কি পরিকল্পনা আছে। আপনি রোপওয়ের যেটা বিষয়টি বললেন, কেবল কারের যে বিষয়টি বললেন, এটি আমরা সম্ভবত বিবেচনা করতে পারি অবশ্যই। আপনি যদি আবারও এই বিষয়টি নোটিশটি পাঠান, সেক্ষেত্রে আমরা এটা সম্ভবত বিবেচনা করতে পারি। তবে এই মুহূর্তে অন্য পরিকল্পনা যেগুলো আছে সেগুলো তো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এখানে আরেকজন সংসদ সদস্য নদী ভাঙনের কথা বলেছেন, মনে হয় একই সমস্যা আপনার ওখানেও খুব সম্ভব আছে। তো আমরা আগে নদী ভাঙনের মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করি, তারপরে আমরা ওই কেবল কারটা স্থাপন করি। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 14, জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে